বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, দুদক কেন ঘুমায় জানতে চান সাজিশ আলম। দুদকের কার্যক্রম প্রসঙ্গে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাজিশ আলম। মঙ্গলবার 8 অক্টোবর সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দুদক শুধু ঘুমাতো, আর এদিক দিয়ে বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা পাচার হয়ে যেত, অপরাধ সংগঠিত হতো, কিন্তু কাউকে ধরতে পারত না, শুধু কাগজে কলম। এর মধ্যেই সীমাবদ্ধতায় ছিল দুদক। কিন্তু বর্তমান ফ্যাসিস্ট সরকার পালিয়ে যাওয়ার পর দুদক কেন ঘুমায় জানতে চান তিনি। এরপর জানিয়ে দিব, সংলাপে ডাক পাচ্ছে না জাপা। দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের সংলাপে আর ডাক পাচ্ছে না জাতীয় পার্টি। মঙ্গলবার 8 অক্টোবর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে সব তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি লিখেন, আমাদের দাবির পরিপ্রেক্ষিতে ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টিকে সংলাপে আর ডাকা হচ্ছে না। এদিকে ডিবি হারুনের অবস্থান নিয়ে যা জানা গেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তোপের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয় 5 আগস্ট। পতনের 2 মাস পার হলেও এখনো গ্রেপ্তার হননি বিক্ষোভ দমনে গুলি ছুটতে নির্দেশ দেওয়া ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। এর মধ্যে উপরের তালিকায় রয়েছেন তৎকালীন ডিবি প্রধান হারুনুর রশিদ। আর সর্বশেষ জানা গেল, ডিবি প্রধান হারুনুর রশিদ পুলিশের সহায়তায় যুক্তরাষ্ট্রে পালিয়েছে। এদিকে লক্ষ্মীপুরে সেনাবাহিনীর হাতে ভুয়া পুলিশ গ্রেপ্তার। লক্ষ্মীপুরে মোহাম্মদ সোহেল নামে এক ভুয়া পুলিশকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। আজ সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্পের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছেন। জানাবো, স্ত্রীকে পিটে হত্যার পর হাসপাতালে লাশ রেখে পালালো স্বামী। মাদারীপুরে রাজৈরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটে হত্যার পর হাসপাতালে লাশ রেখে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মঙ্গলবার। অভিযুক্ত স্বামী বিদ্যুৎবালা তার নিজ বাড়ি গোপালগঞ্জ সদর থানা রাধানগর চামটা গ্রামে এই ঘটনা ঘটায়। পরে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে মৃত্যু নিশ্চিত করে কর্তব্যরত চিকিৎসক। এবং সর্বশেষ জানিয়ে দিব, জম্মু কাশ্মীরে জয়ী কংগ্রেস এনসি। ভারতের বিধানসভা নির্বাচন। প্রিয় দর্শক, আপনারা জানেন ভারতের জম্মু কাশ্মীরে আজ নির্বাচন হলো। ওই ভোটে কংগ্রেস এবং এনসি জয় পেয়েছে। অপরদিকে নরেন্দ্র মোদীর দল বিপুল ভোটে হেরে গিয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। দুদক কেন ঘুমায় জানতে চান সার্জিস। দুদকের কার্যক্রম প্রসঙ্গে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাজিশ আলম। মঙ্গলবার 8 অক্টোবর সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে তিনি বলেছেন, আওয়ামী লীগের আমলে দুদক ঘুমে থাকত আর ফ্যাসিস্ট ক্ষমতার অপব্যবহারের হাতিয়ার হিসেবে কাজ করত। কালবেলার পাঠকদের জন্য সাজিশ আলমের ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো। আওয়ামী লীগের আমলে দুদক ঘুমে থাকত আর ফ্যাসিস্টদের ক্ষমতার অপব্যবহারের হাতিয়ার হিসেবে কাজ করত, কিন্তু এত চোর বাটপার থাকতে দুদক এখনো ঘুমে কেন, নাকি ধমনীতে আওয়ামী লীগের রক্ত প্রবাহমান। এ সময় তিনি বলেছেন, বিগত সময়ে আমরা বেনজিরের মামলা হোক বা আজিজের মামলা হোক, সমস্ত কিছুতে দেখেছি দুদক সব সময় ঘুমের মধ্যে থাকে। তারা কখনোই কাউকে গ্রেপ্তার তো থাক দূরের কথা, কারো সম্পত্তি পর্যন্ত বাজেয়াপ্ত করেনি। শুধুমাত্র আজ ডেট, কাল ডেট ইত্যাদি দিয়ে তারা সময় নষ্ট করেছে। কিন্তু শেখ হাসিনা পদত্যাগের পর এভাবে দুদক যদি ঘুমায়, তাহলে দুদকেরও শেষ দেখার হুঁশিয়ারি দেন তিনি। সংলাপে ডাক পাচ্ছে না জাপা। দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের সংলাপে ডাক পাচ্ছে না জাতীয় পার্টি। মঙ্গলবার 8 অক্টোবর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে সব তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি লিখেন, আমাদের দাবির পরিপ্রেক্ষিতে ফ্যাসিবাদের সহযোগী জাতীয় পার্টিকে সংলাপে ডাকা হচ্ছে না। গতকাল হাসনাত আব্দুল্লাহ ফেসবুক এক পোস্টে লেখেন, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিকে সংলাপে আমন্ত্রণ জানানো
পাল্টানো হলে আমরা সেই আত্মঘাতী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও কঠোর বিরোধিতা করব। সোমবার ৭ অক্টোবর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জাতীয় পার্টির সংলাপ প্রসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাজিস আলম ফেসবুক পোস্টে লিখেন, জাতীয় পার্টির মতো মেরুদণ্ডহীন ফ্যাসিস্টের দালালদেরকে প্রধান উপদেষ্টা কিভাবে আলোচনায় ডাকে। অন্তর্বর্তীকালীন সরকার গত শনিবার থেকে দলের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে। প্রথম দিনে বিএনপি, জামাত সহ বেশ কিছু রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে সরকার। আগামী ১৯ অক্টোবর শনিবার ফের সংলাপের কথা রয়েছে। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এর আগে বৈঠক করেন জাতীয় পার্টি। এরপর জুলাই আগস্টে অভ্যুত্থানে ছাত্র জনতার পক্ষ থেকে এ বিষয়ে আপত্তি জানানো হয়। ছাত্র জনতার ভাষ্য, অভ্যুত্থানের মধ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসন আমলে মিত্র ও সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেছে জাতীয় পার্টি। ফলে ফ্যাসিবাদের দলের গৃহপালিত দল জাপাকে সংস্কার কাজে পরামর্শ দেওয়ার জন্য প্রয়োজন বলে মনে করছে না শিক্ষার্থীরা। বর্তমান সরকার শিক্ষার্থীদের চিন্তার বাইরে যাবে না বলেও মনে করেন তারা। ডিবি হারুনের অবস্থান নিয়ে যা জানা গেল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর গত ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যায়। পতনে ২ মাস পার হলেও এখনও গ্রেপ্তার হয়নি বিক্ষোভ দমনে গুলি ছুটতে নির্দেশদাতা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ডিবি প্রধান তৎকালীন হারুনুর রশিদ। তাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার ডিবি সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। একটি সূত্র বলছে, তিনি সেপ্টেম্বরের শেষের দিকে পুলিশ ও প্রশাসনকে ম্যানেজ করে দেশ ছেড়ে চলে গেছেন। ২০০৬ সালে ডিবি লটারি পেয়ে তার স্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান। সে সূত্রে তারা নিয়মিত যুক্তরাষ্ট্রে যাতায়াত করতেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা থাকায় গণ অভ্যুত্থানের পর হারুনুর রশিদ নিউ ইয়র্কে স্টেটের লং আইল্যান্ডে পালিয়ে গেছেন বলে খবর পাওয়া গেছে। নিউ ইয়র্কে বাংলাদেশ কমিউনিটির কয়েকজনের সহায়তায় তিনি সেখানেই গোপনে অবস্থান করছেন বলে জানিয়েছে একটি সূত্র। সেখানকার একটি ভবনের সম্মেলন কক্ষে হারুনুর রশিদ বসে রয়েছেন, এমন একটি ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী সরকার পতনের পর অন্তত ১৮৭ জন পুলিশ কর্মকর্তা বা পুলিশের কনস্টেবল অনুপস্থিত রয়েছে। তাদের অনুপস্থিতির কারণে বরখাস্তের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সম্প্রতি জানিয়েছে পুলিশের বর্তমান মহাপরিদর্শক ময়নুল ইসলাম। সাংবাদিকেরা পলাতক পুলিশ কর্মকর্তাদের বিষয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সাংবাদিকদেরকেই তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান। ২০০১ সালে জাতীয় সংসদের সামনে এক মিছিলে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুককে মারধরের ঘটনায় প্রথম আলোচনায় আসেন হারুন। এরপর থেকে বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডে তার নাম আসে। ডিবি মানুষকে তুলে নেওয়া, বিরোধী দলের আন্দোলনে বোমা উদ্ধারের প্রহসন, হেফাজতের নির্যাতন, আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখে টাকা আদায় ইত্যাদি অভিযোগ এর ব্যাপারে তিনি ব্যাপক সমালোচিত হন। এরপর চলচ্চিত্র বা সুন্দরী কোনো মডেলের সাথে শারীরিক সক্ষমতা ইত্যাদি বিষয় সামনে আসে। ৫ আগস্টের পর একটি সূত্র দাবি করেছিল তিনি গুরুতর আহত হয়ে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হারুনুর রশিদকে নিয়ে তার পর থেকেই জনমনে প্রবল কৌতূহল তৈরি হয়, কিন্তু ওই তারিখের পর থেকে তার অবস্থানের বিষয়ে আর কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। লক্ষ্মীপুরে সেনাবাহিনীর হাতে ভুয়া পুলিশ গ্রেপ্তার। লক্ষ্মীপুরে মোহাম্মদ সোহেল নামে এক ভুয়া পুলিশকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার ৮ আগস্ট সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্পের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে দুপুরে শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একটি চাইনিজ চাকু উদ্ধার করা হয় তার কাছ থেকে। জানা গেছে অভিযুক্ত সোহেল পটুয়াখালী জেলা মির্জাপুর উত্তর ঝাটিবুনিয়া গ্রামের বাসিন্দা। সে পুলিশের বহিষ্কৃত সদস্য বলে প্রাথমিকভাবে জানা যায়। আহত হওয়া ব্যক্তি এবং উদ্ধারকৃত সরঞ্জামাদি লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আরও জানা গেছে সোহেল মদ খেয়ে উত্তর তেমুহনী এলাকায় শাকায়েত হোসেন নামে এক ব্যবসায়ীকে মারধর করে। এ সময় সে নিজেকে পুলিশ সদস্য হিসেবে দাবি করে। এটি বণিক সমিতির এক সদস্য সেনাবাহিনীকে খবর দেয়। পরে সেনাবাহিনী এসে তাকে আটক করে নিয়ে যায়। তার কাছ থেকে পুলিশের ভুয়া আইডি কার্ড ও একটি চাইনিজ চাকু উদ্ধার করা
করা হয়। পরে তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। ভুক্তভোগী ব্যবসায়ী শাখায়েত লক্ষ্মীপুর বাজারে তৌহিদিয়া স্টোরের স্বত্বাধিকারী। লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মোহাম্মদ আব্দুল মুন্নাফ বলেন, আটককারীকে সেনাবাহিনী আমাদের কাছে হস্তান্তর করেছে। এই ঘটনায় ভুক্তভোগীকে বাদী করে মামলার প্রস্তুতি চলছে।